নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের নেক্সট যে সিলেবাসে রয়েছে সেটি হলো ফাংশনস অফ দ্য স্টেট বা রাষ্ট্রের কার্যাবলী। এই রাষ্ট্রের কার্যাবলী বা ফাংশনস অফ দ্য স্টেটে মূলত আমাদের তিনটে থিওরি পড়তে হবে অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস। তো ফার্স্ট হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ তত্ত্ব, এবং সেকেন্ড হচ্ছে সোশ্যালিস্ট থিওরি, যেখানে আমাদের সোশ্যালিজমের যে বিভিন্ন ভাগ রয়েছে বা সমাজবাদের যে ভাগ রয়েছে তারা কিভাবে মানে রাষ্ট্রের কার্যাবলীকে দেখেন সেই বিষয়টা দেখব। এবং লাস্টলি রয়েছে ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকর রাষ্ট্রের কার্যাবলী। তো আজকের ভিডিওতে আমরা মূলত শুধুমাত্র ইন্ডিভিজুয়ালিস্ট থিওরিকেই আলোচনা করব বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ তত্ত্বকে নিয়েই আলোচনা করব। আর আমাদের সিলেবাসে এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ তত্ত্বে মূলত দুজন থিঙ্কারকে পড়তে বলা হয়েছে। ফার্স্ট হচ্ছে হারবার্ট স্পেন্সার এবং সেকেন্ড হচ্ছে জন স্টুয়ার্ট মিল। তাহলে জন স্টুয়ার্ট মিল এবং হারবার্ট স্পেন্সার এই দুজন থিঙ্কারকে পড়লেই আমাদের মানে ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি কমপ্লিট হয়ে যাবে। তো এই যে জন স্টুয়ার্ট মিল এবং হারবার্ট স্পেন্সার এরা যে রাষ্ট্রের কার্যাবলীকে দেখেন না, তাদের মধ্যে কিছু কিছু জায়গায় মিলও রয়েছে আর কিছু কিছু জায়গায় অমিল। মানে তাদের যে চিন্তা ভাবনা রাষ্ট্র কী রকম কাজ করবে তাদের চিন্তা ভাবনাতে কিছু সাদৃশ্যও রয়েছে, কিছু বৈসাদৃশ্যও রয়েছে। আর কেন সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে? কারণ এই যে জন স্টুয়ার্ট মিল ইনি ট্রানজিশনাল পিরিয়ডের থিঙ্কার। তো এখন ট্রানজিশনাল পিরিয়ড বলতে কি বলতে চাইছি আমি, দেখো এই যে ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি রয়েছে না, এটা অ্যাকচুয়ালি লিবারেলিজমের সময় ডেভেলপ হয়েছিল। লিবারেলিজম মানে উদারনীতিবাদ। উদারনীতিবাদ যখন শুরু হয়েছিল সেই উদারনীতিবাদ থেকেই উদারনীতিবাদীরা যেভাবে চিন্তা করতেন রাষ্ট্র কেমন হওয়া উচিত সেটাই হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব। তো আমাদের সিলেবাসে রয়েছে উদারনীতিবাদ, আমরা এখনো পড়িনি। তো যখন আমরা পড়বো সেই উদারনীতিবাদ ডিটেলসে ডিসকাস করব, তখন হয়তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, বাট একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। তো উদারনীতিবাদ যে থিওরি ছিল সেই উদারনীতিবাদ তত্ত্ব ব্যক্তিকে সব থেকে বেশি গুরুত্ব দিত বা ইন্ডিভিজুয়ালকে সব থেকে বেশি গুরুত্ব দিত, যে ইন্ডিভিজুয়াল ইজ ইম্পর্ট্যান্ট, ইন্ডিভিজুয়াল সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং ব্যক্তিকে ভালো করতে হবে। আর একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি আরেকজন ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি মিলেই সোসাইটি তৈরি হয়। যদি আমরা ব্যক্তির ভালো করি, প্রত্যেকটা ব্যক্তির যদি ভালো হয় তাহলে পুরো সমাজের ভালো হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তাই ব্যক্তিকে অনেক বেশি পাওয়ার দেওয়া হয়েছিল, ক্ষমতা দেওয়া হয়েছিল উদারনীতিবাদে, এবং বলা হয়েছিল যে রাষ্ট্র যে রয়েছে না, রাষ্ট্রের তেমন একটা পাওয়ার নেই, স্টেটের কাছে তেমন একটা ক্ষমতা নেই। স্টেট শুধুমাত্র ব্যক্তি যে রয়েছে সেই ব্যক্তিকে রক্ষা করবে, তার যে জীবন, তার যে সম্পত্তি, তার যে স্বাধীনতা, এই তিনটে জিনিসকে রক্ষা করাই হচ্ছে স্টেটের কাজ। আর ব্যক্তির কোনো কাজে হস্তক্ষেপ রাষ্ট্র করবে না। ইন শর্ট আমি লিবারালিজম বলার চেষ্টা করলাম। তো এই যে চিন্তা ভাবনা এটা ডেভেলপ হয়েছিল 17th-18th সেঞ্চুরি এবং 19th সেঞ্চুরিতে, মানে এটা পুরো পিকে চলে গেছিলো লিবারালিজমের কথা আমি বলছি। তো 19th সেঞ্চুরিতে ধীরে 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 মানে মডার্ন লিবারালিজম ডেভেলপ হচ্ছে। তো ব্যাপারটা বুঝতে পারছেন, আমি ক্লাসে বলে দিব সেটা যখন লিবারালিজম পড়াবো। তো কি হচ্ছে না, ওটা হচ্ছে লিবারালিজমের ধারণা। তো হারবার্ট স্পেন্সার তিনি ক্লাসিক্যাল লিবারালিজম থেকে বিলং করতেন। মানে ক্লাসিক্যাল মানে মনে হয় ধ্রুপদী, অ্যাকচুয়ালি বাংলাতে একটু কনফিউশন আছে, তো বুঝতে পারছেন হয়তো। ক্লাসিক্যাল মানে যখন লিবারালিজম শুরু হলো, মানে উদারনীতিবাদ শুরু হলো, সেই সময় যে ধরনের চিন্তাভাবনা ছিল সেটাকে বলা হয় ক্লাসিক্যাল লিবারালিজম। তো এই যে হারবার্ট স্পেন্সার ইনি ক্লাসিক্যাল লিবারালিজমে বিশ্বাস করতেন, বা ক্লাসিক্যাল লিবারালিজমের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাতে বিশ্বাস করতেন। আর এই জন স্টুয়ার্ট মিল প্রথম জীবনে মানে তার আর্লি পিরিয়ডে তিনিও ক্লাসিক্যাল লিবারালিজমকেই সাপোর্ট করতেন, কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে জন স্টুয়ার্ট মিলের চিন্তাভাবনাতে পরিবর্তন আসে, এবং এই পরিবর্তনের মাধ্যমে কি হয়, মডার্ন লিবারালিজমের ডেভেলপমেন্ট হয়। তাহলে জন স্টুয়ার্ট মিলের হাত ধরে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি মডার্ন লিবারালিজমের ডেভেলপমেন্ট হয়। এবং এই মডার্ন লিবারালিজমের ডেভেলপমেন্টের পরেই আমরা যে ওয়েলফেয়ার স্টেট পড়বো না, ওয়েলফেয়ার স্টেট, এই ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকর বা জনকল্যাণকারী রাষ্ট্রেও
রাষ্ট্রের ধারণা কিন্তু এসেছে। এই যে জনকল্যাণকারী রাষ্ট্র যখন আমরা পড়ব সেটা কিন্তু মানে মডার্ন লিবারালিজমের ধারণা। বুঝতে পারছো? তাহলে তাদের মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে চিন্তা ভাবনায়? প্রথম তো যে ক্লাসিক্যাল লিবারালিজম তারা নেগেটিভ স্টেটকে সাপোর্ট করত, আর মডার্ন লিবারালিজম পজিটিভ স্টেটকে সাপোর্ট করত। আর এই পজিটিভ স্টেট মানেই হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। এখন প্রশ্ন হবে যে নেগেটিভ স্টেট মানে কি আর পজিটিভ স্টেট মানে কি? অ্যাকচুয়ালি আমি জায়গাটা খুব খারাপ করে দিয়েছি না, কিছু করার নেই। তাহলে কি, প্রথমে আমরা নেগেটিভ স্টেট নিয়ে বুঝবো, তারপরে আমরা পজিটিভ স্টেট নিয়ে আলোচনা করব। তার আগে আমরা নেগেটিভ লিবার্টি নিয়ে বুঝবো এবং পজিটিভ লিবার্টি নিয়ে বুঝবো। তো লিবারালিজম যখন পড়বো তখন আমাদের সহজ হবে বুঝতে, তাই এখনই এইটা একটু কভার করে দিই। ঠিক আছে, ফাংশনস অফ দ্য স্টেট লেকচারটা খুব মানে ছোটই হবে, টেনশন নেই। তো এখানে বেশি কিছু পড়তেও হবে না, তাই এখানে একটু কভার করে দিই। তো নেগেটিভ লিবার্টি অ্যান্ড পজিটিভ লিবার্টি দুটো ধারণা, এটা কিন্তু লিবারালিজমে আমাদের পড়তে হবে। নেগেটিভ লিবার্টি মানে স্বাধীনতা, হ্যাঁ না? নেগেটিভ মানে নেগেটিভের বাংলা মনে পড়ছে না, যাই হোক, নেগেটিভ লিবার্টি আর পজিটিভ লিবার্টি নাম শুনে একটু অন্যরকম মনে হচ্ছে, কিন্তু নেগেটিভ লিবার্টি মানে হচ্ছে অ্যাবসেন্স অফ রিস্ট্রেন্ট। মানে একজন ব্যক্তি রয়েছে, তার যা করার ইচ্ছা সে সব কিছু যখন করতে পারবে, তখন তার কাছে যে লিবার্টি থাকবে, যে স্বাধীনতা থাকবে, তাকে বলা হয় নেগেটিভ লিবার্টি। মানে আমি একজন ব্যক্তি, আমার যা কিছু করার ইচ্ছা করছে আমি যেন সব কিছু করতে পারি, আমি তো স্বাধীন, হ্যাঁ না? তো আমি যেহেতু স্বাধীন, তাহলে আমার যা ইচ্ছা আমি তাই করব এবং আমার উপরে কোনো বাধা থাকবে না। আর যখন আমার উপরে কোনো রকম বাধা থাকবে না, তখন আমার কাছে যে স্বাধীনতা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ লিবার্টি বা নেগেটিভ স্বাধীনতা। আর যখন আমার কাছে লিবার্টি থাকবে, আমি স্বাধীন, আমি যা ইচ্ছা তাই কিছু করতে পারবো, কিন্তু কিছু কিছু কাজ এমন রয়েছে যেগুলো আমি করতে পারবো না, যে কাজগুলো করার সময় আমার উপরে বাধা আসবে, আমাকে রাষ্ট্র বাধা দিবে, তখন সেইটাকে বলা হয় পজিটিভ লিবার্টি। খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম। যখন আমার কাছে কোনো রকম বাধা থাকবে না, তখন হবে নেগেটিভ লিবার্টি। আর যখন আমার কাছে বাধা থাকবে, লিমিটেড ইন্টারফেয়ারেন্স যখন স্টেট করবে, তখন সেটাকে বলা হবে পজিটিভ লিবার্টি। আর এই নেগেটিভ লিবার্টিকে যারা সাপোর্ট করে, যে ধরনের স্টেট, তাকে বলা হয় নেগেটিভ স্টেট। আর যারা পজিটিভ লিবার্টিকে সাপোর্ট করে তাদেরকে বলা হয় পজিটিভ স্টেট। এই পাশে যেগুলো আলোচনা করলাম সেগুলো মানে ক্লাসিক্যাল লিবারালিজমের চিন্তা ভাবনা, আর এই পাশে যেগুলো আলোচনা করলাম সেগুলা মডার্ন লিবারালিজমের চিন্তা ভাবনা। আর এই ক্লাসিক্যাল লিবারালিজমের চিন্তা ভাবনা হারবার্ট স্পেন্সারের চিন্তা ভাবনাতে দেখা যায়, আর মডার্ন লিবারালিজমের চিন্তা ভাবনা জন স্টুয়ার্ট মিলের মধ্যে দেখা যায়। তো জন স্টুয়ার্ট মিলের মধ্যে মানে ক্লাসিক্যাল লিবারালিজমের চিন্তা ভাবনাও হালকা হালকা দেখা যায়, কারণ তিনি ট্রানজিশনাল পিরিয়ডের থিঙ্কার। তো এখন কনফিউশন হয় যে যখন আমরা নেটের পরীক্ষা দিই, যে তাহলে জন স্টুয়ার্ট মিল নেগেটিভ লিবার্টির থিঙ্কার নাকি পজিটিভ লিবার্টির থিঙ্কার? তো মোস্ট প্রবাবলি মানে বেশির মানে সম্ভবত আমরা জন স্টুয়ার্ট মিলকে পজিটিভ লিবার্টিতে রাখি, কিন্তু এনটিএ নেগেটিভ লিবার্টি বলে যে জন স্টুয়ার্ট মিল হচ্ছে না একজন নেগেটিভ লিবার্টি থিঙ্কার। তো ওটা নেটের জন্য আমাদের তো পড়তে হবে না, টেনশন নেই। তো জন স্টুয়ার্ট মিল বেসিক্যালি পজিটিভ লিবার্টিকে অনেক বেশি কথা বলেছেন, পজিটিভ লিবার্টি নিয়ে। তো কি বলেছেন সেটা আলোচনা করব। তাহলে আশা করছি নেগেটিভ লিবার্টি কি, পজিটিভ লিবার্টি কি বুঝতে পেরেছি, নেগেটিভ স্টেট, পজিটিভ স্টেট। আর যে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম ওটাই ইন্ডিভিজুয়ালিস্ট থিওরিতে আমাদের পড়তে হবে। তো প্রথমে আমরা দেখি স্টেট কি কাজ করে। যদি আমি প্রশ্ন করি রাষ্ট্র কি ধরনের কাজ করে, রাষ্ট্র অনেক ধরনের কাজ করে। রাষ্ট্র আমাদের দেখাশোনা করে, রাষ্ট্র সব কিছুই করে রাষ্ট্রর কাজ। তো এখানে আমাদের সিলেবাসে রয়েছে, আমি জাস্ট একটু বেসিক মানে আইডিয়া ডেভেলপ হওয়ার জন্য কিছু কিছু ফাংশনস এখানে লিখে দিয়েছি। যেমন রাষ্ট্র ল অ্যান্ড অর্ডার মেনটেন করে, মানে সমাজে যাতে কেওস তৈরি না হয়, ঝগড়াঝাঁটি না হয়, তার জন্য শান্তি শৃঙ্খলার রাষ্ট্র রক্ষা করে। এগুলো হচ্ছে রাষ্ট্রের প্রাইমারি কাজ, মানে এসেনশিয়াল, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, রাষ্ট্রকে এগুলো করতেই হবে। রাষ্ট্র যেমন ডিফেন্স বা সামরিক কাজকর্ম, মানে সামরিক শক্তি ধারণ করে, বাইরের হাত থেকে মানে এক্সটার্নাল যে অ্যাগ্রেশন
যেমন এই যে কিছুদিন আগে পাকিস্তানের অ্যাগ্রেশন থেকে আমাদের রক্ষা করলো, তো এটা স্টেট রক্ষা করলো। অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, জাস্টিস প্রোভাইড করে। রাইটস, আমাদের যত অধিকার রয়েছে, যে আমরা ফান্ডামেন্টাল রাইটস পড়বো, মৌলিক অধিকার, সেই অধিকারগুলো কে রক্ষা করে? রাষ্ট্রই, হ্যাঁ না, রাষ্ট্র প্রোভাইড করে। আচ্ছা, একটা কোশ্চেন করি, যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, মৌলিক অধিকার, তাদের গ্যারেন্টর কে? কে গ্যারেন্টি দেয় আমাদের মানে মৌলিক অধিকারের? সেটা নিচে কমেন্ট করে জানাও। সেকেন্ড কিছু ফাংশন রয়েছে, বা যাদেরকে আমরা অপশনাল বলতে পারি, সেকেন্ডারি ফাংশনস। তাহলে কিছু প্রাইমারি ফাংশনস রয়েছে, কিছু সেকেন্ডারি ফাংশনস রয়েছে, সেগুলো যেমন ইকোনমিক্স ফাংশনস, অর্থনৈতিক কাজকর্ম, এগুলো একটু দেখে নেবে। এগুলো তো সবাই জানো। ডেভেলপমেন্ট ফাংশনস, মানে রাষ্ট্র কী করে? রোড তৈরি করে, মানে রাস্তা তৈরি করে, প্ল্যানিং করে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি বানায় যাতে আমাদের ডেভেলপমেন্ট হয়, মানে রাষ্ট্রের ডেভেলপমেন্টের জন্য রাষ্ট্র পলিসি তৈরি করে। আর প্রোটেক্টিভ ফাংশন, প্রোটেক্টিভ ফাংশন মানে রাষ্ট্রের যে সভারেন্টি, সভারেন্টি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার যে কোনো রাষ্ট্রের, হ্যাঁ, যার কাছে সভারেন্টি নেই, মানে সার্বভৌমিকতা নেই, সে রাষ্ট্র হতে পারে না। তো সেগুলো মেনটেন করে স্টেটের কাজ, বুঝতে পারছো? তো এগুলো তো এত মানে জাস্ট জানার জন্য বলে দিয়েছি। তো আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, তো আমরা ডিসাইড করেছি, হয়তো আগেই দেখে নিয়েছেন, যে আমরা ফ্রিতে আমাদের চ্যানেলে পুরো যে এসএলএসটি সিলেবাসটা প্রোভাইড করার চেষ্টা করব আগস্টের মধ্যে। চাই না মানে অগাস্টের মধ্যে কভার হবে কিনা, তবুও চেষ্টা করব অগাস্টের মধ্যে পুরো সিলেবাস কভার করার, আর ফ্রিতেই কভার করে দেব এসএলএসটির পুরো সিলেবাস। আর লেকচার দেখে হয়তো বুঝতেই পারছেন যে এমনটা নয় যে যা হোক কিছু বলে চলে গেলাম, পুরো ডিটেলসে কভার করা হবে, ধরে ধরে একদম সিম্পল লেভেল থেকে, জিরো লেভেল থেকে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এবং যদি কারো অসুবিধে হয় অবভিয়াসলি কমেন্ট করবেন, এবং আমি তার নেক্সট ভিডিওতে সেগুলোর সমাধান, মানে তার কি বলবো, তার উত্তর দিয়ে দেব, মানে কনসেপ্ট যাতে ক্লিয়ার হয়ে যায়। আর এর যে নোটসগুলো রয়েছে, এখানে নোটসগুলো দেখছো তো, এখানে বাংলা এবং ইংলিশে নোটসগুলো রয়েছে। তো এখানে নিচের দিকে বাংলাতে করা রয়েছে, উপরে ইংরেজিতে করা রয়েছে। তো এই নোটসগুলো কিন্তু আমি ফ্রিতে প্রোভাইড করতে পারবো না, কারণ আপনারা জানেন একটা নোটস তৈরি করতে কতটা কষ্ট হয় বা কতটা পরিশ্রম লাগে। তাই ডিসাইড করেছি যে নোটসগুলো, মানে পুরো এসএলএসটির নোটস আপনারা 599 রুপিসে পুরো এসএলএসটির নোটস পেয়ে যাবেন। আর আমাদের অ্যাপ পড়তো এসে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, সেখানে 599 রুপিসে পুরো এসএলএসটি নোট পেয়ে যাবেন। কিন্তু একসাথে সব নোটস পাবেন না, প্রত্যেকটা ক্লাস আপলোড হওয়ার পরে আপনারা নোটসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আর যদি নোটস রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই 6297184911 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, প্লিজ কল করবেন না, হয়তো রিসিভ করতে পারবো না। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব, ঠিক আছে? এটাই, আর কিছু না। তো ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি নিয়ে পড়াশোনা করব। তো যেটা আমি বললাম একটু আগে, সেটাই ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি মানে বলে থাকেন। তো ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি কি মনে করে? নামই বলছে, হ্যাঁ না, ইন্ডিভিজুয়ালিস্ট, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, মানে ব্যক্তির স্বাধীনতার উপরে সব থেকে বেশি জোর দেয়। ইন্ডিভিজুয়াল, ব্যক্তিকে সব থেকে বেশি স্বাধীনতা দিতে হবে রাষ্ট্রের তুলনায়। তাহলে ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি যখন আমরা পড়বো, তারা কি বলবে? রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ কি ব্যাপক, অনেক কাজ, রাষ্ট্র অনেক কিছু কাজ করবে না, রাষ্ট্রের কাজ সংকীর্ণ হবে, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি কি বলে? যে রাষ্ট্রের কাজ সীমিত হবে, ইন্ডিভিজুয়াল লিবার্টিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে, আর রাষ্ট্র হবে মিনিমাল। মিনিমাল মানে মানে খুব কম আর কি, মিনিমাল স্টেট মানে ছোট রাষ্ট্র, রাষ্ট্রের কাজ খুব কম হবে, সংকীর্ণ হবে। আর এবং এটা খুব মানে মিনিমাল ইন্টারফারেন্স করবে ব্যক্তির স্বাধীনতাতে। কোনো ব্যক্তি কি করছে না করছে সেখানে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, রাষ্ট্রের এটা কাজ নয়। রাষ্ট্রের শুধুমাত্র একটাই কাজ, লিবার্টি, প্রপার্টি অ্যান্ড রাইটস, মানে হচ্ছে মানে জন লোক যেটা বলেছিলেন আর কি, জীবন, হ্যাঁ, লাইফ, লিবার্টি অ্যান্ড প্রপার্টি, এই তিনটা জিনিস, লাইফ, লিবার্টি অ্যান্ড প্রপার্টি, এই তিনটা জিনিসকে প্রোটেক্ট করাই হচ্ছে রাষ্ট্রের কাজ, আর কোনো কিছু কাজ নয় রাষ্ট্রের। এটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি মেনলি কথা বলে। তো এর বিষয়ে ডিটেলস এখানে রয়েছে, কবে এটা ডেভেলপমেন্ট হয়েছিল, যখন লিবারালিজম, আচ্ছা এটা অ্যাকচুয়ালি লিবারালিজমেরই থিঙ্কিং, হ্যাঁ না?
তাহলে যে লিবারাল দ্য ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি অফ দ্য ফাংশনস অফ দ্য স্টেট ইজ রুটেড ইন লিবারাল পলিটিক্যাল থট, যে উদারনৈতিক যে রাজনৈতিক চিন্তাভাবনা সেখান থেকেই এই ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি ডেভেলপমেন্ট হয়েছে, মানে যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ধারণা এই উদারনীতিবাদ থেকেই এসছে। আর এই উদারনীতিবাদ কবে এসেছিল? 17th-18th সেঞ্চুরিতে এটা এসেছিল, এবং 19th সেঞ্চুরিতে এটা মানে এর প্রভাব অনেক বেশি হয়ে গেছিল। আর কিছু ইম্পর্ট্যান্ট থিঙ্কারের নাম দিয়ে দিয়েছি, যেমন অ্যাডাম স্মিথ, জেরেমি বেনথাম, জেমস মিল, হার্বার্ট স্পেন্সার। এরা হচ্ছে ক্লাসিক্যাল লিবারালিজমের পার্ট। ঠিক আছে, আরেকজনের নাম এখানে লিখতে ভুলে গেছি, মোস্ট ইম্পর্ট্যান্ট থিঙ্কার, সেটা হচ্ছে জন লক। ঠিক আছে, তাহলে জন লক সব থেকে ইম্পর্টেন্ট থিঙ্কার লিবারালিজমে, পড়ার সময় বলেই দিব লিবারালিজম পড়বো। তো জন লককে বলা হয় ফাদার অফ লিবারালিজম, উদারনীতিবাদের জনক বলা হয়। আর ক্লাসিক্যাল লিবারালিজমে আমরা যা কিছুই পড়ি সব জন লকেরই একদিক থেকে বলতে পারো ধারণা। কিন্তু এই যে লিবারালিজমের যে ধারণা সেটা অ্যাডাম স্মিথের কাছ থেকে আমরা ইম্পর্টেন্ট ধারণা যে মানে লিবারালিজমের সেটা আমরা পেয়ে থাকি। তো অ্যাডাম স্মিথ ইনভিজিবল হ্যান্ডের কথা বলেছিলেন, এগুলো আমাদের পড়তে হবে না, যদিও আমি বলে দিই যে লেজে ফেয়ার বলে একটা ওয়ার্ড রয়েছে, লেজে ফেয়ার। ঠিক আছে, লেজে ফেয়ার উদারনীতিবাদে এই লেজে ফেয়ার কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। তো যদি পরীক্ষায় আসে লেজে ফেয়ার মানে কি, লেজে ফেয়ার মানে হচ্ছে লিভ আস এলোন, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, লেজে ফেয়ার, লিভ আস এলোন। আর এই লেজে ফেয়ার কথাটা ব্যবহার করা হয়েছিল ইকোনমির অর্থে, মানে অর্থনীতিতে, মানে রাষ্ট্র অর্থনীতির ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ করবে না, অর্থনীতির মতো চলবে, তারা তাদের মতো করে হ্যান্ডেল করে নেবে সব কিছু। মানে যে মার্কেট রয়েছে না, মার্কেট বাজার, সেই বাজারে রাষ্ট্র কোনো রকম হস্তক্ষেপ করবে না, লেজে ফেয়ার থাকবে, তারা নিজের মতো সব কিছু করবে। তাহলে যদি রাষ্ট্র ম্যানেজ না করে তাহলে মার্কেট চলবে কিভাবে? অ্যাডাম স্মিথ বলছেন মার্কেট চলবে একটা ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য কোনো হাতের মাধ্যমে। সেই হাতটা কি? ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ঠিক আছে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড বাড়লে সাপ্লাই বাড়বে, হ্যাঁ না? সাপ্লাই বাড়লে মানে ব্যাপারটা বুঝতে পারছেন, যখন ডিমান্ড বাড়বে তখন সাপ্লাই বেশি বেশি করতে হবে, ডিমান্ড করলে সাপ্লাই কম কম করতে হবে, যেটা মার্কেটে চলে। তাহলে মার্কেট অটোমেটিক চলতে পারবে, মার্কেটের উপরে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ করার দরকার নেই। ঠিক আছে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এই দুটো ইনভিজিবল হ্যান্ড রয়েছে, এরা কি করবে? মার্কেটটাকে রেগুলেট করবে। আর এটাই হচ্ছে লেজে ফেয়ারের কনসেপ্ট। আশা করছি বুঝতে পারছেন। তো একটু স্পিডে হয়ে যাচ্ছে হয়তো পড়ানোটা, বুঝতে পারছি। যদি কোনো অসুবিধা হয় আমি বলেছি অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে কভার করে দেবো। তাহলে লেজে ফেয়ার মানে কি? লেজে ফেয়ার মানে হচ্ছে লিভ আস এলোন, ওয়ার্ডটা হয়তো পরীক্ষায় দিতেও পারে অনেক সময়, তাই মাথায় রাখবেন লিভ আস এলোন মানে আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। এর বাংলাতে নিচে হয়তো লেখা রয়েছে পিডিএফটাতে। ঠিক আছে, তো এটা কোথায় অ্যাপ্লাই হয়েছিল? এটা মার্কেটে অ্যাপ্লাই হয়েছিল লেজে ফেয়ার। যে ক্লাসিক্যাল লিবারালিজম এটার কথা বলতো, ক্লাসিক্যাল লিবারালিজমের মূল বৈশিষ্ট্য, আমরা লিবারালিজম পড়বো না, উদারনীতিবাদ, সের মূল বৈশিষ্ট্য হচ্ছে লেজে ফেয়ার ইন্ডিভিজুয়ালিজম, মানে ব্যক্তিকেও তার মতো থাকতে দাও আর মার্কেটকেও তার মতো থাকতে দাও। রাষ্ট্র খুব মিনিমাল হবে এবং মিনিমাল ইন্টারফারেন্স করবে ব্যক্তির মানে ব্যক্তির কার্যক্রমে। এটা হচ্ছে ক্লাসিক্যাল লিবারালিজম। আর মডার্ন লিবারালিজমের থিঙ্কার হচ্ছে ওই যে বললাম জন স্টুয়ার্ট মিল, টি.এইচ. গ্রিন আর এল.টি. হবাউস। এরা পজিটিভ লিবারালিজমের কথা বলেন। তো লিবারালিজম তো এখানেই হাফ পড়ে নিলাম মনে হয়। তো ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি কি বলে রাষ্ট্র কেমন হওয়া উচিত? ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি বলে রাষ্ট্রের কাজ খুব কম হবে, একটা নাইট ওয়াচম্যানের মতো, হ্যাঁ না? রাত্রিবেলায় যে সিকিউরিটি গার্ড থাকে নাইট ওয়াচম্যান, সেই নাইট ওয়াচম্যানের মতো রাষ্ট্রের কাজ হবে। তাহলে রাষ্ট্রের কাজ কেমন হবে? ইন্ডিভিজুয়ালিস্ট মানে থিওরি যারা বিশ্বাসী তারা বলেন যে রাষ্ট্রের কাজ খুব সংকীর্ণ হবে, শুধু নাইট ওয়াচম্যান যেমন দেখতে থাকে রাষ্ট্র সেরকম শুধু দেখতে থাকবে কি হচ্ছে না হচ্ছে, বাকি তার কিছু কাজ নেই, শুধুমাত্র সিকিউরিটি প্রোভাইড করবে। The state's role is limited to ensuring security, enforcing contracts and protecting property. বাস ওইগুলোই, আর কিছু কাজ নাই রাষ্ট্রের। এটা ফাংশনস ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি, এটাই হারবার্ট স্পেন্সার বলবেন। আর এরা ইন্ডিভিজুয়াল
স্বাধীন মানে ব্যক্তি স্বাধীনতার উপর সব থেকে বেশি জোর দেয়। রাষ্ট্র কি করে? রাষ্ট্র ব্যক্তি স্বাধীনতাকে বাড়ায় না। ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি বলে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বলে যে রাষ্ট্রের স্বাধীনতা বেশি হবে, মানে ব্যক্তির স্বাধীনতা বেশি হবে, ব্যক্তিকে স্বাধীন করে দাও। ইন্ডিভিজুয়ালস আর বেস্ট সুইটেড টু পারসিউ দেয়ার ওন ইন্টারেস্ট উইদাউট স্টেট ইন্টারফারেন্স। রাষ্ট্র কোনো রকম হস্তক্ষেপ করবে না, যে যার মতো করে চলতে পারো। এটাই হচ্ছে নেগেটিভ লিবার্টি। ফ্রি মার্কেট ইকোনমি মানে মার্কেট যেটা হবে সেখানে ফ্রি হবে, মার্কেটে রাষ্ট্র কোনো রকম হস্তক্ষেপ করবে না। রাষ্ট্র ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি কি বলে যে রাষ্ট্র মার্কেটে হস্তক্ষেপ করবে, রাষ্ট্র বাজারে হস্তক্ষেপ করবে না, রাষ্ট্র বাজারের কোনো কাজে হস্তক্ষেপ করবে না অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি। ওটাই ইকোনমিক অ্যাক্টিভিটি শুড বি গাইডেড বাই মার্কেট ফোর্সেস। এই যে দুটো ফোর্স বললাম, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দিয়েই মার্কেট ফোর্স কাজ করবে না, সেখানে গভর্নমেন্টের কোনো কন্ট্রোল থাকবে না, রাষ্ট্রের কোনো কাজ হবে না। আর সরকারের খুব কম পাওয়ার থাকবে, ক্ষমতাও সরকারের খুব কম হবে, শুধু চেকস অ্যান্ড ব্যালেন্স টু প্রিভেন্ট অ্যাবিউজ অফ পাওয়ার, এইটুকু কাজ হবে, আর কিছু না। ভলেন্টারি অ্যাসোসিয়েশনস যেমন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক নিডস আর মেট থ্রো ভলেন্টারি কোঅপারেশন রেদার দেন স্টেট প্রভিশনস। মানে রাষ্ট্রের কাজ খুব সীমিত হবে, এটাই হচ্ছে রাষ্ট্রের ফাংশন, আর তেমন কিছু না। প্রোটেক্টিং লাইফ অ্যান্ড প্রপার্টি, মেনটেনিং ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার, শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, বাস। ডিফেন্ডিং এগেনস্ট এক্সটার্নাল থ্রেটস, বাইরে থেকে কোনো শত্রু আক্রমণ করলে সেটা রাষ্ট্র দেখবে। আর এনফোর্সিং কন্ট্রাক্ট অ্যান্ড জাস্টিস, আর ন্যায় প্রোভাইড করার চেষ্টা করবে, বাস। এগুলোই হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি বলে যে রাষ্ট্রের কাজ হচ্ছে এগুলোই। তো ইন্ডিভিজুয়ালিস্ট থিওরিকে ক্রিটিসাইজ করা যাবে, কারণ কি বলে রাষ্ট্র কোনো কাজ নেই, রাষ্ট্র খুব কম কাজ করবে, তা ক্রিটিসাইজ তো হবেই। কারণ যদি রাষ্ট্র কম কাজ করে, রাষ্ট্র যদি কোথাও হস্তক্ষেপই না করে, তাহলে যারা দুর্বল তাদেরকে কে রক্ষা করবে? বুঝতে পারছো তো? তাহলে কাউকে না কাউকে হস্তক্ষেপ করতে হবে, কারণ আমরা রাষ্ট্র তৈরি করেছি আমাদেরকে প্রোটেক্ট করার জন্য। তো আমাদেরকে যদি রাষ্ট্র প্রোটেক্টই না করতে পারলো, তাহলে রাষ্ট্রকে বানিয়ে কি লাভ? তাই ক্রিটিসাইজ হয়। তো কারণ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনইকুয়ালিটিসকে ইগনোর করে দেয়, যে সমাজে যে অসাম্য রয়েছে, রাষ্ট্র হস্তক্ষেপ করছে না, ইগনোর করছে, এই কারণে ক্লাসিক্যাল লিবারালিজমকে বা ইন্ডিভিজুয়ালিস্ট থিওরিকে আমরা সমালোচনা করি। এটি কালেকটিভ ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল জাস্টিসকে নেগলেক্ট করে। কালেকটিভ ওয়েলফেয়ার মানে সবার যাতে ভালো হবে, কোনো ব্যক্তি একজন ব্যক্তির ভালো হয়ে কী লাভ, পুরো যদি সমাজটার ভালো হয়ে যায় তাহলে তো সেখানে যারা যারা বাস করে তাদের সবার ভালো হয়ে যাবে। তো আমরা সবার ভালো কথা দেখছি না, না, সমাজের ন্যায়ের কথা ভাবছি না, শুধু একজন ব্যক্তির কথা ভাবছি, তাই একে ক্রিটিসাইজ করা হয়। পাবলিক গুডস অ্যান্ড মার্কেট ফেলিওর, এই জন্য ক্রিটিসাইজ করা হয়, মানে সবার ভালোর কথা এটা হচ্ছে না, একই ধরনের পয়েন্ট। ক্যান লেজিটিমাইজ লেজে ফেয়ার ক্যাপিটালিজম হুইচ মে এক্সপ্লয়েট ভালনারেবল পপুলেশন, মানে যেটা বলছিলাম, ধরো আমার একটা ছোট একটা বিজনেস রয়েছে, একজন বড় বিজনেসম্যান রয়েছে, সে তো আমার বিজনেসটাকে নিয়ে নিতে পারে, আমার মার্কেটটাকে ডাউন করে দিতে পারে যদি স্টেট ইন্টারভেন না করে, কারণ তার কাছে আমি তো মানে টিকতেই পারবো না। যেমন এখন আমাদের যে সিম আমরা ইউজ করছি, সিম কার্ড, সেই সিম কার্ডের বাজারে হয়েছে অনেকগুলো সিম কার্ড বন্ধ হয়ে গেছে, তো ওটাই আর কি ক্রিটিসাইজ করা হয়। তাহলে ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি রাষ্ট্রকে কেমন দেখে? একটা নেসেসারি মানে খুব প্রয়োজনীয় একটা বিষয়, বাট লিমিটেড কিন্তু সীমিত অথরিটি ডিজাইন টু প্রোটেক্ট ইন্ডিভিজুয়াল ফ্রিডম অ্যান্ড প্রপার্টি, এইটুকু মনে রাখলেই হবে। রাষ্ট্র কি? রাষ্ট্র খুব একটা প্রয়োজনীয় মানে বস্তু বলতে পারো, একটা প্রয়োজনীয় ইনস্টিটিউশনস প্রতিষ্ঠান, এবং যা তার সীমিত ক্ষমতা থাকবে, ওটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি। তো ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি থেকে বিলং করেন হারবার্ট স্পেন্সার এবং জন স্টুয়ার্ট মিল। তারা 19th সেঞ্চুরিতে লিবারাল থিঙ্কার্স হু কি করেন এইসব মানে কথা বলেন, বোথ ইন্ডিভিজুয়াল লিবার্টিকে সাপোর্ট করেন, দুজনেই ব্যক্তি স্বাধীনতার উপরে জোর দেন, বাট দেয়ার কনসেপশনস অফ দ্য স্টেটস রোল ডাইভার্জ সিগনিফিকেন্টলি। তাহলে ব্যক্তির যে স্বাধীনতা হবে, ব্যক্তিকে স্বাধীনতা দিতেই হবে, এটা দুজনেই মানেন। হারবার্ট স্পেন্সারও মনে করেন যে ব্যক্তিকে স্বাধীনতা দিতে হবে, আবার জন স্টুয়ার্ট মিলও মনে করেন যে ব্যক্তিকে স্বাধীনতা দিতে হবে, কিন্তু রাষ্ট্রের কি পাওয়ার হবে, রাষ্ট্র কি কাজ করবে, সেই রাষ্ট্রের কাজকর্ম নিয়ে দুজনের চিন্তা ভাবনার মধ্যে একটু পার্থক্য রয়েছে।
বুঝতে পারছেন? তো সেই পার্থক্যগুলোকে আমাদের জানতে হবে, দিলেই পড়া শেষ। তাহলে হারবার্ট স্পেন্সার রাষ্ট্রকে কেমনভাবে দেখেন? একটা মিনিমালিস্ট, সংকীর্ণ, মানে খুব ছোট সীমিত সরকার, নাইট ওয়াচম্যান স্টেট। Believed state intervention undermines individual self development and social progress. যদি রাষ্ট্র কোনো ব্যক্তির কাজকর্মে হস্তক্ষেপ করে স্টেট এসে, তাহলে কি হবে? সেই ব্যক্তির সেলফ ডেভেলপমেন্ট কমপ্লিট হবে না, তার সোশ্যাল প্রোগ্রেস হবে না, তার সামাজিক বিকাশ হবে না, সেখানে বাধা আসবে। তাই রাষ্ট্রকে কোনো ব্যক্তির কাজকর্মে হস্তক্ষেপ করা উচিত না। এটা হচ্ছে হারবার্ট স্পেন্সারের চিন্তা ভাবনা। এইটুকু জানলেই আমরা কোশ্চেনের উত্তর করতে পারবো কিন্তু। আর জন স্টুয়ার্ট মিল একটু অন্যরকম চিন্তা ভাবনা করেন। তিনি লিবার্টিকে সাপোর্ট করেন, ব্যক্তির অধিকারকেও সাপোর্ট করেন, কিন্তু লিমিটেড স্টেট ইন্টারভেনশনকে তিনি সাপোর্ট করেন। যে রাষ্ট্র এমন নয় যে একদমই ইন্ডিভিজুয়ালের কোনো কর্মে হস্তক্ষেপ করবে না, রাষ্ট্র একটু একটু হস্তক্ষেপ করবে ব্যক্তির কাজকর্মে, যাতে হার্ম না হয় অন্য কারোর, টু প্রিভেন্ট হার্ম টু আদার্স, যেটা হচ্ছে হার্ম প্রিন্সিপাল। তো এটা একটু মনে রাখবেন যে হার্ম প্রিন্সিপাল যেহেতু জন স্টুয়ার্ট মিলের একটা ধারণা, এই হার্ম প্রিন্সিপাল মনে রাখবেন, হার্ম প্রিন্সিপাল। তো হার্ম প্রিন্সিপাল কে দিয়েছিলেন? জন স্টুয়ার্ট মিল দিয়েছিলেন হার্ম প্রিন্সিপাল। তো এর বাংলাটাও সত্যি মনে নেই আমার, তো পিডিএফে রয়েছে। তো হার্ম প্রিন্সিপাল আপনারা হয়তো জানেন, হার্ম প্রিন্সিপাল মানে কি? একটু সংক্ষেপে বলি যে আমি একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি রয়েছে, তো আমার কাছে লিবার্টি রয়েছে, স্বাধীনতা রয়েছে, বাস আমি যা ইচ্ছা তাই করতে পারি, কারণ আমার কাছে নেগেটিভ স্বাধীনতা রয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন করি, আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি, আমার কাজে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, এই যে অধিকার, এই যে মানে মানে কি বলবো স্বাধীনতা, এটাকে আমি নেগেটিভ স্বাধীনতা কেন বলছি? এটাকে আমি তো পজিটিভ স্বাধীনতাও তো বলতে পারতাম। ভালো তো, আমার যা ইচ্ছা আমি তাই করছি, আমাকে কেউ বাধা দিচ্ছে না, মানে তো এটা পজিটিভ স্বাধীনতা, এরকম মনে হতে পারে কারো কারো, কিন্তু এটা পজিটিভ স্বাধীনতা নয়। কারণ যখন আমি আমার যা ইচ্ছা তাই কিছু করব, তখন আমার মতো আরও তো অনেক ইন্ডিভিজুয়াল রয়েছে সমাজের মধ্যে, তাদেরও তো স্বাধীনতা রয়েছে, তারা যা ইচ্ছা তাই করতে পারে। ধরো আমার ইচ্ছা করছে আমি ডান্স করব, আমি ডিজে নিয়ে এলাম, বাজাচ্ছি, কিন্তু সেখানে একজন হার্ট পেশেন্ট রয়েছে, তারও তো বাঁচার অধিকার রয়েছে, কারো সেদিন পরীক্ষা আছে, তারও তো পড়ার ইচ্ছা রয়েছে, তারও তো পড়ার স্বাধীনতা রয়েছে। তাহলে আমি যখন জোরে জোরে বাজাচ্ছি গান সন্ধ্যার সময় কিংবা কোনো একটা সময়, তখন এই যে অসুস্থ ব্যক্তি, এনারও স্বাধীনতা চলে যাচ্ছে, আবার যার পরীক্ষা তারও স্বাধীনতা চলে যাচ্ছে। তাহলে এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা কি করে পজিটিভ স্বাধীনতা হতে পারে? এটা নিশ্চয়ই নেগেটিভ স্বাধীনতা। যদি আমি এদের যে স্বাধীনতাকে আমি বন্টন করতে পারি, মানে স্টেট এখানে এন্ট্রি মারলো, স্টেট এসে বললো ঠিক আছে তোমার বাজানোর ইচ্ছা আছে গান বাজাও, কিন্তু এই টাইম থেকে সাপোজ 11টা পর্যন্ত, সরি 11টা অনেক টাইম হয়ে গেল, তবু আমি বললাম আর কি যে 10টা 11টা পর্যন্ত যে ঠিক আছে বাজাও, তারপরে কিন্তু ডিস্টার্ব করবে না কাউকে, কিংবা এই দিন অনুষ্ঠান না করলেই ভালো হয় কারণ ওই দিন এক্সাম আছে, বা এই এরিয়াতে না নিয়ে গেলেই ভালো হয় ওই এরিয়াতে পেশেন্ট আছে। তখন যখন স্টেট ইন্টারভেনশন হলো, তখন এই ব্যক্তির স্বাধীনতাও থাকলো, এই ব্যক্তির স্বাধীনতাও থাকলো, এই ব্যক্তির স্বাধীনতাও থাকলো। তাই লিমিটেড স্টেট ইন্টারভেনশন হলে পজিটিভ স্বাধীনতা আসবে, আর পজিটিভ স্বাধীনতা আসলে গিয়ে সবাই স্বাধীনতা উপভোগ করবে। তাই লিমিটেড স্টেট ইন্টারভেনশন ইজ নেসেসারি, মানে অল্প পরিমাণ হলেও রাষ্ট্রের হস্তক্ষেপ জরুরি। আশা করছি বুঝতে পারলেন। তো এটাই মানে জন স্টুয়ার্ট মিল বলতে চেয়েছেন। আর যখন রাষ্ট্র হস্তক্ষেপ করলো তখন কি হলো? তখন রাষ্ট্র এদের সুবিধা অসুবিধার কথা বুঝলো। তাহলে এদের অসুবিধার কথা যখন রাষ্ট্র বুঝছে, মানে রাষ্ট্র কি সবার ভালোর কথা ভাবছে,
তাহলে রাষ্ট্র হয়ে যাচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণকারী রাষ্ট্র। বুঝতে পারছেন? তাহলে জনকল্যাণকারী রাষ্ট্রের কনসেপ্ট আসছে কোথা থেকে? সেই পজিটিভ লিবারালিজম থেকে। আর এই যে লিবারালিজম, উদারনীতিবাদের চিন্তাভাবনায় পরিবর্তন এলো, যখন নেগেটিভ চিন্তাভাবনা ছিল সেখান থেকে পজিটিভ চিন্তাভাবনা এলো, তাহলে উদারনীতিবাদও নেগেটিভ লিবারালিজম থেকে পজিটিভ লিবারালিজম হয়ে গেল। আর এটা অ্যাকচুয়ালি জন স্টুয়ার্ট মিলের সময়কালেই হচ্ছিল। বাস, এটাই হচ্ছে হার্ম প্রিন্সিপাল। হার্ম প্রিন্সিপালে মূলত তিনি দুটো অ্যাকশনের কথা বলেছেন, একটা হচ্ছে সেলফ রিগার্ডিং অ্যাকশন, একটা হচ্ছে আদার রিগার্ডিং অ্যাকশন। এক মিনিট, একটা হচ্ছে সেলফ রিগার্ডিং অ্যাকশন, আমি বেশি লিখছি না, একটু শর্টেই লিখে দিই, আর একটা হচ্ছে আদার রিগার্ডিং অ্যাকশন। তো এই দুটো অ্যাকশনের কথা তিনি বলেছেন। অ্যাকশন মানে ক্রিয়া, কাজ, মানে আমি যখন কোনো কিছু করছি সেটাকেই বলছে অ্যাকশন। তো কিছু কাজ আমরা নিজের জন্য করি, কিছু কাজ আমরা অন্যের জন্য করি। এরকম কি? এটার মানে এরকম না। যখন আমরা কোনো অ্যাকশন নিচ্ছি, আমরা কোনো কিছু করছি, যদি সেটাতে অন্য কারো ক্ষতি হচ্ছে না, শুধু আমার নিজের হচ্ছে, তখন সেটা সেলফ রিগার্ডিং অ্যাকশন, বা নিজের ভালোর জন্য করছি, সেটা হচ্ছে সেলফ রিগার্ডিং অ্যাকশন। আবার আদার রিগার্ডিং অ্যাকশন, যখন আমি কোনো কিছু করার পরে অন্য কারো ক্ষতি হচ্ছে, যেমন আমি জোরে মাইক বাজালাম, তার জন্য অন্য কারো ক্ষতি হলো, তাহলে এটা আদার রিগার্ডিং অ্যাকশন। আর যখন আমি আদার রিগার্ডিং অ্যাকশন করব, আমি যখন এমন কিছু কাজ করব যার জন্য অন্য কারো ক্ষতি হচ্ছে, তখন গিয়ে সেখানে স্টেট ইন্টারভেনশন করবে। যখন আমি আমার নিজের ক্ষতি করছি তখন স্টেট ইন্টারভেনশন করবে না। বুঝতে পারছো? আর এখানে একটা টুইস্ট রয়েছে, সেটি হলো যে আমি নিজের যা কিছু ক্ষতি করতে পারি, এটাও কিন্তু স্টেট মানবে না। কারণ স্টেটের দায়িত্ব কি? প্রোটেক্ট ইওর লাইফ, তোমার জীবনকে বা আপনাদের জীবনকে রক্ষা করাও কিন্তু স্টেটের দায়িত্ব। তাও কেউ চাইলে, আমি নিজের ইচ্ছাতে, আমি মানে সেই ওয়ার্ডটা বলবো না, যেটা বলতে চাইছি আর কি, যে নিজের জীবন নিয়ে নিব, বুঝতে পারছো তো? নিজের জীবন নিয়ে নিব, সেটা আমি করতে পারি না, কারণ স্টেট আমাকে সেখানেও বাধা দিবে। তাহলে আমার সেলফ রিগার্ডিং অ্যাকশনেও স্টেট বাধা দিবে না, কিন্তু যদি সেটা এক্সট্রিম লেভেলে হয়ে যায় তখন সেখানে কিন্তু স্টেট বাধা দিতে পারে। এটাই হচ্ছে হার্ম প্রিন্সিপাল, জন স্টুয়ার্ট মিলের। ইম্পর্টেন্ট, মনে রাখবে। আরেকবার রিভাইজ করে দিই, জন স্টুয়ার্ট মিল বলেছেন সেলফ রিগার্ডিং অ্যাকশন এবং আদার রিগার্ডিং অ্যাকশন রয়েছে। ব্যক্তি নিজের এবং অন্যের ক্ষতির জন্য যদি কোনো কাজ করে, তাহলে সেখানে রাষ্ট্র হস্তক্ষেপ করবে। আর যদি কাজ করছে নিজের ভালো হচ্ছে, তাহলে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। অন্য কারো ক্ষতি করছে না, রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। আর এটাই হচ্ছে হার্ম প্রিন্সিপালের কনসেপ্ট। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর তিনি, জন স্টুয়ার্ট মিল, অ্যাডভোকেটেড এডুকেশন অ্যান্ড বেসিক সোশ্যাল রিফর্মস টু এক্সপেন্ড ফ্রিডম মিনিংফুলি। আর একটু শিক্ষা যাতে পৌঁছায় সব জায়গায়, হ্যাঁ না? তাহলে বেসিক সামাজিক পরিবর্তন যদি হয় সব জায়গায়, তাহলে সেখানে ডেভেলপমেন্ট হবে বা স্বাধীনতা চলে আসবে। বুঝতে পারলেন কিছু? প্রায় হাফ পড়িয়েই দিয়েছি, আর কিছুই নাই এখানে। তো হারবার্ট স্পেন্সার নিয়ে এখানে একটু ডিটেলস নোট লেখা রয়েছে, আর নিচে একটু শর্ট নোট লেখা রয়েছে। তো হারবার্ট স্পেন্সার কে ছিলেন? হারবার্ট স্পেন্সার ওয়াজ অ্যান ইংলিশ পলিটিক্যাল থিঙ্কার হু, তিনি অ্যাকচুয়ালি সোশিওলজিক্যাল, মানে সোশিওলজি থেকে বিলং করতেন বলতে পারেন। তো হু প্রোভাইডেড দ্য সোশিওলজিক্যাল ফাউন্ডেশন ফর লেজে ফেয়ার ইন্ডিভিজুয়ালিজম, মানে তিনি সোশিওলজিক্যাল ফাউন্ডেশন এর কথা বলেছেন। শুধুমাত্র এখানে তিনটে বইয়ের নাম মনে রাখবেন তার: সোশ্যাল স্ট্যাটিক্স, The Man versus the State, important, The Man versus the State, The Principles of Ethics, ঠিক আছে, Principles of Ethics। তাহলে Man versus the State important, বাকি এটাও মনে রাখবেন, সোশ্যাল স্ট্যাটিক্স অ্যান্ড দ্য প্রিন্সিপালস অফ এথিক্স। এটা হচ্ছে হারবার্ট স্পেন্সারের মানে বইয়ের নাম। তো মেন ভার্সেস দ্য স্টেট, যেহেতু আমরা স্টেটের ফাংশন পড়ছি তাই ইম্পর্টেন্ট। তিনি মানে সোশ্যাল ডারউইনিজমের কনসেপ্ট দিয়েছিলেন, ঠিক আছে? সোশ্যাল ডারউইনিজমের কনসেপ্ট আমরা জানি না, ডারউইনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তিনি দিয়েছিলেন মানে সোশ্যাল ডারউইনিজমের কনসেপ্ট। না, পরীক্ষায় যদি আসে সোশ্যাল ডারউইনিজমের কনসেপ্ট কে দিয়েছিলেন? সোশ্যাল ডারউইনিজম হারবার্ট স্পেন্সার দিয়েছিলেন। মানে ডারউইনিজম কি? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে যোগ্যতমের উদ্বর্তন রয়েছে না, যে পরিবেশের সঙ্গে টিকে থাকবে সেই মানে বেঁচে থাকবে, না হলে তার দুনিয়ায় বাঁচার কোনো অধিকার নেই, রাষ্ট্র এসে তাকে বাঁচাতে পারবে না। মানে অ্যাকচুয়ালি একটা নেগেটিভ ধারণা আর কি।
Spencer's theory was based on the principles of universal evolution, মানে ইউনিভার্সাল ইভলিউশন মানে ইউনিভার্স মানে কি, বিশ্ব ইভলিউশন মানে বিবর্তন, তাহলে বিশ্ব বিবর্তনের থিওরি তাও মনে রাখবেন, ইউনিভার্সাল ইভলিউশন অ্যান্ড আলটিমেট ইকুইলিব্রিয়াম। He postulated that all things tend towards ultimate equilibrium and transform themselves through a process of evolution, মানে একটা বিবর্তনের মাধ্যমে একটা আলটিমেট ইকুইলিব্রিয়াম চলে আসছে সমাজে, এটার কথা বলেছিলেন তিনি। বলছিলেন যে হারবার্ট স্পেন্সার, দ্য ইন্ডিভিজুয়াল অলসো ইভলভস বাই অ্যাডাপ্টিং টু দ্য সোশ্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড দিস অ্যাডাপ্টেশন ইনহেরিটেড ওভার জেনারেশনস উড ইভেনচুয়ালি লিড টু এ স্টেট অফ পারফেক্ট ইকুইলিব্রিয়াম, মানে কি প্রত্যেকটা ব্যক্তি কি হয় প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে চায় প্রতিকূল পরিবেশে, যেটা ডারউইন বলেছিলেন। তো সেই প্রতিকূল পরিবেশে নিজেকে মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, আর এইভাবেই কি হয় পারফেক্ট ইকুইলিব্রিয়াম চলে আসে সমাজের মধ্যে। In his vision, this final equilibrium was an ideal condition of anarchy where formal state control would become unnecessary because individuals would have fully adjusted to living in harmony under the law of equal freedom. So this is evolutionary framework. Spencer assigned the state a very limited role. He argued that the only legitimate function of the state was protection, very very important. তাহলে রাষ্ট্রের শুধুমাত্র একটাই কাজ হচ্ছে প্রোটেকশন করা, স্পেশালি দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ল অফ ইকুয়াল ফ্রিডম। He famously described the state as a joint stock protection company for mutual assurance, meaning it should exist purely to protect individuals' freedom from aggression, enforce contracts, and maintain order without interference in other aspects of life. বুঝতে পারছেন তো কি বললাম? কিছুই না, তিনি বলতে চাইছেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের কনসেপ্ট, মানুষ সমাজে নিজেকে মানিয়ে নিতে চায়, সেখানে রাষ্ট্রের কোনো কিছু কর্ম নেই, যারা মানিয়ে নিতে পারবে না তারা যে যার মতো করে চলে যাবে দুনিয়া থেকে, সেটা এখানে লেখা আছে না। তিনি বলেছিলেন যে অপোজ করেছিলেন এনি এক্সটেনশন অফ স্টেট ফাংশন বিয়ন্ড দিস মিনিমাল প্রোটেক্টিভ রোল। কি কি মিনিমাল প্রোটেক্টিভ রোল? রাষ্ট্রের কি কাজ? রাষ্ট্র শুধুমাত্র ব্যক্তির স্বাধীনতাকে মানে কন্ট্রোল করবে, প্রোটেক্ট ইন্ডিভিজুয়ালস ফ্রম অ্যাগ্রেশন থেকে ব্যক্তিকে কন্ট্রোল করবে, এনফোর্স কন্ট্রাক্টস মানে যত ধরনের চুক্তি আছে সেটাকে এনফোর্স করবে, অ্যান্ড মেনটেন শৃঙ্খলাকে বজায় রাখবে, ব্যক্তির জীবনের অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ না করে, আর হস্তক্ষেপকে তিনি বারণ করেছিলেন আর কি। হি আর্গুড দ্যাট দ্য স্টেট শুড নট আন্ডারটেক public health measures, provided relief to the poor or intervene in economic matters, এবং তিনি এটাও বলেছিলেন যে রাষ্ট্রের এটা কাজ নয় যে কার স্বাস্থ্য কেমন রয়েছে সেটা দেখা, কে গরিব রয়েছে সেটা দেখা, ইন্টারভেন ইকোনমিক ম্যাটার্সেও কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না, কারণ এই ধরনের ইন্টারভেনশন যদি রাষ্ট্র করে উইথ দ্য ন্যাচারাল প্রসেস অফ ইভলিউশনে তিনি ইন্টারফেয়ার করবে, তাহলে তিনি একটা ন্যাচারাল প্রসেস না, তাহলে মানুষের শরীর খারাপ হচ্ছে, এটা ন্যাচারাল প্রসেস, এখানে রাষ্ট্র হস্তক্ষেপ করে কি করবে? হিজ ফিলোসফি ওয়াজ ডিপলি ইনফ্লুয়েন্সড বাই সোশ্যাল ডারউইনিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডারউইনিজম, সোশ্যাল ডারউইনিজম, হারবার্ট স্পেন্সার, এটাই মনে রাখো পরীক্ষার জন্য। অ্যাপ্লাইং দ্য বায়োলজিক্যাল কনসেপ্টস অফ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অর সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে বেঁচে থাকতে হলে স্ট্রাগল করতে হবে না, এক্সামে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে সবার থেকে বেশি পড়াশোনা করতে হবে না, ভয় পেলে হবে না, আর সব কিছু পাগলের মতো পড়লাম এরকম না, যেগুলো মানে পয়েন্ট টু পয়েন্ট পড়ার চেষ্টা করতে হবে, আর সেগুলো ভেবে পড়তে হবে। ধরো আমাদের এখানে পড়তে বলেছে যে মানে রাষ্ট্রের ফাংশন বিষয়ে হারবার্ট স্পেন্সার আর মিলের কি ধারণা, তো সেখানে আমি যদি জন স্টুয়ার্ট মিলের সব কিছু পড়তে পাগলের মতো পড়ি, যে যেমন থট পড়ছি বা মিলের চিন্তা পড়ছি, এত পড়তে হবে না, না এত কিছু পড়তে হবে না, খুব সীমিত জিনিস আমাদের পড়তে হবে, বাছাই করে করে আমি বলে দেবো, হ্যাঁ না। তাহলে এইগুলো যেগুলো বলছি, যেমন এটা একটা ইম্পর্টেন্ট, সোশ্যাল ডারউইনিজম কার সাথে যুক্ত? হারবার্ট স্পেন্সার, কারণ তার নাম লেখা আছে আমাদের পড়তে হবে। যেমন হার্ম প্রিন্সিপাল কার সাথে যুক্ত? মানে জন স্টুয়ার্ট মিলের সাথে, কিন্তু এক্সপ্লেন তো করতে বলবে না, অবশ্যই বলবে না আমার মনে হয়। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট পলিটিক্যাল সায়েন্সেও সোশ্যাল ডারউইনিজম মানে
হারবার্ট স্পেন্সারের সাথে যুক্ত, বুঝতে পারছেন। আর যেমন ধরো হারবার্ট স্পেন্সার রাষ্ট্রকে কিভাবে দেখেছেন, মিনিমাল নাইট ওয়াচম্যান স্টেট এভাবে দেখেছেন রাষ্ট্রকে হারবার্ট স্পেন্সার। বাস এইগুলাই, বেশি কিছু পড়তে হবে না, ওইগুলাই এখানে পড়তে হবে। আর তিনি ব্যক্তি স্বাধীনতা কি কেমন চোখে দেখেছেন, যে রাষ্ট্র ব্যক্তি স্বাধীনতাকে নেগেটিভ চোখে দেখেছেন, হ্যাঁ, নেগেটিভ লিবার্টি। অ্যাভয়েড অল প্যাটার্নিস্টিক অফ ওয়েলফেয়ার ফাংশন, যে যেমন পিতা আমাদেরকে রক্ষা করে, হ্যাঁ না, পিতা আমাদের দেখভাল করে, সেরকম রাষ্ট্র যেমন আমাদের দেখভাল না করে, মানে ওয়েলফেয়ার স্টেটকে হারবার্ট স্পেন্সার সাপোর্ট করতেন না। এলিমিনেশন অফ দ্য উইক ইন দ্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স as a natural and even necessary part of social evolution and progress, মানে যারা যারা টিকে থাকতে পারছে না তারা চলে যাচ্ছে দুনিয়া থেকে, এটা একটা ইভলিউশন প্রসেস, এখানে রাষ্ট্র কিছু করতে পারবে না। ওটাই মানে হারবার্ট স্পেন্সারের রাষ্ট্র সম্পর্কে ধারণা, আর কিছুই না, বুঝতে পারছেন। তাহলে রাষ্ট্র মানে এখানে সংক্ষেপে লেখা রয়েছে, পড়ে নিতে পারেন। তিনি লেজে ফেয়ার ইন্ডিভিজুয়ালিজমকে সাপোর্ট করতেন, নিজের মতো ছেড়ে দাও। তিনি সোশ্যাল ডারউইনিজমকে সাপোর্ট করতেন হারবার্ট স্পেন্সার, আর ইউনিভার্সাল ইভলিউশনকে সাপোর্ট করতেন। বাস এই তিনটা মনে রাখবেন। আর তিনি ওই যে কি বললেন রাষ্ট্র সম্পর্কে, সেই সবগুলা যেগুলা বলেছি সেইগুলা এখানে লেখা রয়েছে, শুধু মিনিমাল স্টেট ওই সব। ওয়েলফেয়ার স্টেটকে অপোজ করতেন তিনি, ঠিক আছে। তিনি নেগেটিভ লিবার্টিকে সাপোর্ট করতেন। তারপরে তিনি ক্রিটিসিজম, হারবার্ট স্পেন্সারকে ক্রিটিসাইজ করা হয় কেন, তিনি ওভারলি রিজিড অ্যান্ড ডগমেটিক কথা বলতেন। সোশ্যালি ইন্টেন্সিভ, মানে ইগনোর পভার্টি, মানে যারা গরিব তাদেরকে দেখাই যাবে না, এরকম কোনো কথা হয়। অসাম্যকে দেখতেই চায় না, মানে যারা টিকতে পারছে না তারা দুনিয়া ছেড়ে চলে যাক। মার্কেট ফেলিয়ার্সের কথা তিনি ভাবছেনই না, তাহলে এই জন্য ওকে ক্রিটিসাইজ করা হয়। সোশ্যাল ইনইকুয়ালিটিকে তিনি জাস্টিফাইড করছেন, সমাজে ইনইকুয়ালিটি থাকবেই, হ্যাঁ না, মানে সমাজ এটা তো প্রাকৃতিক মানে ব্যবস্থা, ইনইকুয়ালিটি থাকবে, মানে যত আমার মতো যারা দুর্বল লোক তাদেরকে লোক এসে মেরে চলে যাবে, এটা প্রাকৃতিক অবস্থা। হ্যাঁ, এখানে অন্য কেউ কিছু করতে পারবে না, রাষ্ট্র এসে আইন ফাইন কিছু বানাতে পারবে না, এই ধরনের চিন্তা ভাবনা ছিল আর কি। এই তিনটা বইয়ের নাম বলে দিলাম, ইম্পর্টেন্ট 2 নম্বরটা ভালো করে পড়বে, ম্যান ভার্সেস দ্য স্টেট প্রিন্সিপালস। এরপরে জন স্টুয়ার্ট মিলের কনসেপ্ট, ওইগুলোই আমি বলে দিয়েছি অলরেডি, ওইগুলাই এখানে পড়তে হবে। তিনি পজিটিভ লিবার্টিকে সাপোর্ট করতেন, বাস এখানে আর কিছুই মানে আর কিছু জিনিস আছে রয়েছে আর কি, মানে ওর থেকে একটু উল্টো জিনিস। ব্যক্তি স্বাধীনতাকে সাপোর্ট করতেন, হ্যাঁ ব্যক্তি স্বাধীনতাকে সাপোর্ট করতেন, কিন্তু মিনিমাল স্টেট ইন্টারভেনশন, মানে রাষ্ট্র একটু হস্তক্ষেপ করবে, ওটাই জন স্টুয়ার্ট মিল। মোর হিউম্যানিটি, আচ্ছা এই যে ক্লাসিক্যাল লিবারালিজমে কি হলো, এই যে চিন্তা ভাবনা পড়লাম, ওটা একটু হিউম্যান চিন্তা ভাবনা মনে হলো, মানে যে ব্যক্তি একটা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে যে দুর্বল তাকে মরতে দাও না। তো এই যে দুর্বলকে মরতে দেওয়া যাবে না, রাষ্ট্র এসে এর মানে হেল্প করবে, এটা যেহেতু মানে জন স্টুয়ার্ট মিল নিয়ে এলো, তাই বলা হয় যে তিনি একটু হিউম্যান টাচ নিয়ে এলেন, বুঝতে পারছেন। তো ওয়েলফেয়ার স্টেটের ধারণা ওইখান থেকে ডেভেলপ হলো, ওই বাকি জিনিসগুলো এখানে ওই রকমই লেখা রয়েছে। যেমন লেজে ফেয়ারের মতো না, মিল বললেন যে লিবার্টি মাস্ট বি ব্যালেন্সড উইথ দ্য ইন্টারেস্ট অফ সোসাইটি, সমাজের মানে জরুরি অনুযায়ী স্বাধীনতাকে ব্যালেন্স রাখতে হবে, আমার যা ইচ্ছা আমি তাই কিছু করতে পারবো না, ওটাই হচ্ছে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট। বাস ডিস্টিংশন বিটুইন পলিটিক্যাল এন্ড ইকোনমিক স্ফিয়ার, তিনি দুটো স্ফিয়ার বলেছিলেন, একটা হচ্ছে ইকোনমিক স্ফিয়ার মানে অর্থনৈতিক ক্ষেত্র, আর একটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্র। তাহলে রাজনৈতিক ক্ষেত্রতে রাষ্ট্র হস্তক্ষেপ করবে কিনা, আর অর্থনৈতিক ক্ষেত্রতে রাষ্ট্র হস্তক্ষেপ করবে কিনা সেই বিষয়ে তিনি বলেছিলেন। পলিটিক্যাল স্ফিয়ার, হি ওয়াজ এ স্ট্রং সাপোর্টার অফ কনস্টিটিউশনালিজম অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। তাহলে যদি প্রশ্ন হয় যে জন স্টুয়ার্ট মিল কি ধরনের সরকারকে সাপোর্ট করতেন, রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। আর এটাও মনে রাখবেন, এটা হয়তো প্রশ্ন আসবে না, যে তিনি ফেমিনিস্ট থিঙ্কারও ছিলেন জন স্টুয়ার্ট মিল, ঠিক আছে। তো কনস্টিটিউশন, তিনি সংবিধানকে মানতেন আর কি, সংবিধানের কথা বলতেন। হি বিলিভ দিজ ইনস্টিটিউশনস ওয়ার এসেনশিয়াল ফর প্রোটেক্টিং ইন্ডিভিজুয়াল লিবার্টি অ্যান্ড এনসুরিং অ্যাকাউন্টেবল রুল। তো ব্যক্তির স্বাধীনতা আমরা কিভাবে রক্ষা করতে পারবো, অন্য ব্যক্তিকে কিভাবে আমরা রক্ষা করতে পারবো, যখন সেখানে একটা সরকার থাকবে রিপ্রেজেন্টেটিভ, না রিপ্রেজেন্ট করবে, এবং সেখানে সংবিধান থাকবে, রিপ্রেজেন্টেটিভ সরকার মানে আপনারা হয়তো জানেন সবই। আর ইকোনমিক স্ফিয়ারে তিনি মনে করতেন যে
সোশ্যালিস্ট লিনিং মানে একটু সমাজবাদের দিকে ঝুঁকে থাকা, মানে সমাজবাদ আর মানে উদারনীতি মানে কি বলবো ক্যাপিটালিজম পুঁজিবাদ এদের মধ্যে একটু পার্থক্য রয়েছে। ক্যাপিটালিজম শুধুমাত্র প্রফিটের কথা ভাবে, হ্যাঁ না, যে আমার টাকা হলেই হলো, সমাজে আর কিছু হলো না হলো দেখার দরকার নেই। কিন্তু সোশ্যালিজম মানে সমাজের ভালোর কথা ভাবে, হ্যাঁ, তাহলে সোশ্যালিজমের দিকে একটু ঝুঁকেছিলেন জন স্টুয়ার্ট মিল। মার্কেটে শিফট ওয়ে ফ্রম স্ট্রিক্ট লেজেফেয়ার, স্ট্রিক্ট লেজেফেয়ার হবে না যে স্টেট কোনো রকম হস্তক্ষেপই করবে না, মার্কেট যা ইচ্ছা তাই করে যাক, এরকম তিনি মানতেন না। ঠিক আছে, নেগেটিভ লিবারালিজম থেকে একটু আলাদা চিন্তা ভাবনা করতেন। হি আর্গুড ফর স্টেট ইন্টারভেনশন, তারা একটু রাষ্ট্রের হস্তক্ষেপকে সাপোর্ট করতেন, মানে জন স্টুয়ার্ট মিল সাপোর্ট করতেন। This dual approach have liberal theory a positive gave liberal theory a positive রিফর্ম ওরিয়েন্টেড ডাইরেকশন। তাহলে লিবারালিজমের রিফর্ম কে এনেছিলেন? জন স্টুয়ার্ট মিল। রিকগনাইজ দ্যাট হোল লিবার্টি ইজ ক্রুশিয়াল, ইট ক্যান নট ইগনোর। বাস ইউটিলিটারিয়ানিজম আরেকটা হচ্ছে কি ইউটিলিটারিয়ানিজমের কনসেপ্ট দিয়েছিলেন, এর বাংলা হচ্ছে মনে পড়ছে না যদিও। ইউটিলিটারিয়ানিজম মানে কি? সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ, গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। আর ইউটিলিটারিয়ানিজমের কনসেপ্ট কে প্রথম দিয়েছিলেন? জেরেমি বেনথাম দিয়েছিলেন প্রথম। তিনি বলেছিলেন যে মানুষ মানে প্লিজার কে সবসময় জ্ঞান করতে চায় পেনের বদলে, মানে প্লিজার মানে হচ্ছে সুখ, মানুষ ব্যথা পেতে চায় না, মানে মানুষ কোনো কষ্ট কিছু করতে চায় না, সুখ পেতে চায়, মানে সুখের দিকে বেশি পায়, বেশি মানে সুখ পেতে চায় আর কি মানুষ। আর এই সুখকে আমরা ক্যালকুলেট করতে পারবো, মানে হিসাব করতে পারবো যে আমি কতটা খুশি, আমার হ্যাপিনেস কতটা আমি হিসাব করতে পারবো, কোয়ান্টিটি আমি বের করতে পারবো আমার খুশির, মানে আমি 10 কোয়ান্টিটি খুশি হয়েছি না 100 কোয়ান্টিটি, সেটা আমি বের করতে পারবো। তো এই ধরনের বেনথাম চিন্তা করতেন। তিনি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের কথা বলেছিলেন, তার একটু রিফর্ম করে জন স্টুয়ার্ট মিল বলেছিলেন কোয়ালিটেটিভ, আমরা কোয়ালিটি উপরে জোর দিব নাকি কোয়ান্টিটি, মানে আমি কতগুলো আপেল খেলাম সেটার উপরে জোর না দিয়ে কতগুলো আপেল খেলে আমার শরীর ভালো হবে সেটার দিকে জোর দিব। ঠিক আছে, না আমি অনেকগুলো আপেল খেয়ে যাচ্ছি যাতে আমার শরীর ভালো হয়ে যাবে, এটাও কিন্তু খারাপ জিনিস। আমার কোয়ালিটির উপরে জোর দিতে হবে। তাহলে কোয়ালিটেটিভ এর উপরে জোর দিয়েছিলেন আর কোয়ান্টিটির উপরে জোর দিয়েছিলেন বেনথাম। ঠিক আছে, বেনথাম কোয়ান্টিটির উপরে জোর দিয়েছিলেন আর আমাদের মিল কোয়ালিটির উপরে জোর দিয়েছিলেন। বাস এইভাবে বুঝে রাখো না, কারণ থট আমরা পড়ছি না, জাস্ট যদি এমসিকিউ আসে একটু আমরা বলতে পারলেই হলো। তো ইউটিলিটারিয়ানিজম মানে গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ। এখন সর্বাধিক মানুষের সুখ হওয়ার জন্য একজনের যদি ক্ষতিও হয়ে যায় সেখানে কোনো প্রবলেম নেই। তো এই জিনিসটা একটু খারাপ ছিল আর কি। তো আগেও মনে কোনো ক্লাসে আমি বলে দিয়েছিলাম। হ্যাপিনেস কোয়ান্টিটেটিভ টার্মস, তিনি বলেছিলেন মেজার ইট বাই সাম অফ প্লিজার অ্যান্ড পেনস, আমরা আমাদের ব্যথা এবং আমাদের যে হ্যাপিনেস ওটাকে বা প্লিজারকে আমরা ক্যালকুলেশন করতে পারবো। ফেলিসিপিক ক্যালকুলেশন মানে ক্যালকুলেশনের তিনি কনসেপ্ট দিয়েছিলেন, ফেলিসিপিক প্রিন্সিপাল, হ্যাঁ না, বেনথাম দিয়েছিলেন, মিল দেননি কিন্তু। এরপরে মানে কি বলে মিল এসে এটাকে রিফর্ম করে এবং বলেন যে কোয়ালিটেটিভ ডিফারেন্স থাকা উচিত না। তো এখানে কোয়ালিটি ডিফারেন্স রয়েছে পেন আর প্লিজারের মধ্যে। হায়ার প্লিজার্স ওয়ার সুপিরিয়র টু বেস অর পিওরলি সেন্সুয়াল প্লিজার, মানে হায়ার প্লিজারের উপরে জোর দেওয়া উচিত আর কি, ওইটাই, আর তেমন কিছু না। এতগুলো ডিটেলসে পড়তেও হবে না, এটা আমরা রাষ্ট্রের জন্য লাগবে না, জাস্ট দিয়ে দিয়েছি একটু আর কি। আর লিবার্টি ব্যক্তি স্বাধীনতার বিষয়ে এই বইটার নাম মনে রাখবে অন লিবার্টি কে লিখেছেন? জন স্টুয়ার্ট মিল। অন লিবার্টি, তিনি এইখানে ব্যক্তি স্বাধীনতার কথা বলেছিলেন এবং এইখানেই তিনি সেই যে হার্ম প্রিন্সিপাল সব কিছু বলেছিলেন না। তিনি স্বাধীনতা বলতে কী ধরনের স্বাধীনতা বলেছিলেন? তিনি দুই ধরনের স্বাধীনতার কথা বলেছিলেন। একটা হচ্ছে লিবার্টি অফ থট অ্যান্ড এক্সপ্রেশন, মানে চিন্তা এবং এক্সপ্রেস মানে প্রকাশ করার স্বাধীনতা। তাহলে থট আমি চিন্তা করতে পারবো এবং সেটা বহিঃপ্রকাশ ঘটাতে পারবো, তার স্বাধীনতার কথা কিন্তু জন স্টুয়ার্ট মিল বলেছিলেন। আর তিনি বলেছিলেন লিবার্টি অফ কন্ডাক্ট, আমার কার্যের কী ধরনের স্বাধীনতা রয়েছে। তো তিনি কি বলেছিলেন যে থট অ্যান্ড এক্সপ্রেশনে তিনি বলেছিলেন যে ফ্রিডম অফ থট অ্যান্ড এক্সপ্রেশন ইজ এসেনশিয়াল ফর বোথ ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট সোশ্যাল প্রোগ্রেস। আমি যদি চিন্তা না করি, আমি যদি এক্সপ্রেস না করি, তাহলে সমাজের ডেভেলপমেন্ট কী করে হবে? ফ্রি ডিসকাশন ইন দ্য অনলি ওয়ে টু টেস্ট আইডিয়াস, কারেক্ট এরর্স অ্যান্ড ডিসকভার ট্রুথ। যখন আমরা ফ্রিলি ডিসকাশন করব, মানে
হচ্ছে না যদিও সম্ভব, মানে আপনাদের কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। যখন আপনারা কমেন্ট করবেন তখন আমি জানতে পারবো, তাই না? তো যখন ফ্রি ডিসকাশন হবে তখনই নতুন আইডিয়াস ডেভেলপ হবে, যেটা মানে সক্রেটস যে ডায়ালেকটিক্যাল মেথড দিয়েছিলেন, প্লেটো যেটা অ্যাডপ্ট করেছিলেন, তো যে ডায়ালেকটিক্যালের মাধ্যমে নতুন আইডিয়া ডেভেলপ হয়। যখন কেউ ফ্রিলি এক্সপ্রেস করবে তবে তো নতুন আইডিয়া আসবে, তখনই তো যতগুলো ভুলভাল সব কিছু হচ্ছে সেগুলোর এরর সমাধান হবে, কারেকশন হবে এবং সত্যকে আমরা খুঁজে পাবো। ইভেন ফলস যদি আমরা আমাদের আলোচনায় যদি কিছুই না বেরোয়, ইভেন ফলস অর আনপপুলার ওপিনিয়ন্স হেল্প ক্ল্যারিফাই অ্যান্ড স্ট্রেনথেন রুল বেসিস, মানে যদি কোনো কিছুই না বেরো তবুও সেটা আমাদেরকে সাহায্য করে। তো ফ্রিডম অফ এক্সপ্রেশনের উপরে জোর দেওয়া উচিত। হিউম্যান ডিগনিটির কথা তিনি বলেছিলেন যে বিয়ন্ড সোশ্যাল ইউটিলিটি, সামাজিক ইউটিলিটির তুলনায় ফ্রিডম অফ থট ইজ নেসেসারি ফর সেলফ ডিটারমিনেশন অ্যান্ড মোরাল রেসপন্সিবিলিটি। তাহলে ফ্রিডম অফ থট, আমি যখন চিন্তা ভাবনা করব না, সেটা খুব গুরুত্বপূর্ণ। চিন্তার স্বাধীনতা যেটা আমার সেলফ ডিটারমিনেশনকে বাড়াবে এবং সেলফ রেসপন্সিবিলিটি, মোরাল রেসপন্সিবিলিটিকেও বাড়াবে, তাই সেগুলোর স্বাধীনতা দেওয়া উচিত। আরেকটা বললাম ওই যে লিবার্টি অফ কন্ডাক্ট, এই স্বাধীনতার কথা বলেছেন। লিবার্টি অফ কন্ডাক্ট মানে আমি কি ধরনের কাজ করতে পারবো, সেখানে হার্ম প্রিন্সিপাল রয়েছে, সেটা আগেই ডিসকাস করে দিয়েছি, আর ডিসকাস করছি না। ওই যে এখানে যে বাট দ্য স্টেট কুড অলসো ইন্টারফেয়ার ইন দ্য সেলফ রিগার্ডিং অ্যাকশন ইফ ইট ওয়াজ থট টু বি ইনজুরিয়াস টু ইন্ডিভিজুয়াল হিমসেলফ, নিজের ক্ষতি করার চেষ্টা করলে। হ্যাঁ, আর এই যে পজিটিভ রাষ্ট্র পজিটিভ হবে না, লিমিটেড স্টেট পাওয়ার থাকবে কিন্তু তারা ইন্টারফিয়ারেন্স করবে, হ্যাঁ না, অলমোস্ট এন্টায়ারলি। মিল আর্গুড ফর কেয়ারফুলি ডিফাইন স্টেট ইন্টারভেনশন টু প্রমোট জেনারেল ওয়েলফেয়ার, সবার ভালোর জন্য রাষ্ট্রকে হস্তক্ষেপ করতে হবে, ওটাই হচ্ছে পজিটিভ স্টেটের কনসেপ্ট। মানে সেলফ রিগার্ডিং অ্যাকশনের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না, আদার রিগার্ডিং অ্যাকশনের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে। পাবলিক এডুকেশনের কথা ভাববে রাষ্ট্র, হ্যাঁ, যাদের এডুকেশন পৌঁছাচ্ছে না সেটা দেওয়ার কথা ভাববে। প্রোভাইডিং পাবলিক হেলথ সার্ভিস ভালো করার কথা ভাববে রাষ্ট্র, হ্যাঁ না, এইসব বিষয়গুলো রাষ্ট্র ভাববে। প্রপার্টি বিষয়ে দেখো, রাষ্ট্র প্রপার্টি বিষয়ে মানে জন স্টুয়ার্ট মিল প্রপার্টি বিষয়ে এক ধরনের কথা বলেছিলেন যে যেগুলো ন্যাচুরাল রিসোর্সেস, যেমন আমি ধরো ল্যান্ড মানে কোনো ভূমি, কোনো এরিয়া, হ্যাঁ না, তাহলে এই যে মাটি, যদি আমি বলি মাটি বা ভূমি, এটা তো কেউ নিয়ে আসেনি, কেউ নিয়ে আসছে, যারা বিল্ডার্স, যারা মানে ইয়ে করে আর কি, জমি বিক্রি করে, জমি কিনে, ওরা কি নিয়ে এসেছিল উপর থেকে? এটা তো ন্যাচারালি দান, মানে প্রাকৃতিক দান। তো এই প্রাকৃতিক দানকে যদি কেউ নিজের প্রপার্টি ভেবে তার উপরে মানে কবজা করে নেয়, সেটাকে মিল সাপোর্ট করতেন না, হ্যাঁ না, ক্রিটিক অফ প্রপার্টি রাইটস। তাই তিনি প্রপার্টি রাইটসকে ক্রিটিসাইজ করতেন, কারণ সেটা কারো একার না। কেউ নিজে আমি অনেকটা জায়গা দখলে রেখেছি দিয়ে বলছি এত টাকা না হলে আমি দিব না, সেটা কিন্তু করাটা ঠিক না। মিল এই ধরনের বিশ্বাস করতেন আর কি। তো তিনি একটা বই লিখেছিলেন প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি। তো দুটো বই, একটা হচ্ছে অন লিবার্টি অ্যান্ড প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি, দুবার পাবলিশ হয়েছিল। তো এটা ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন। তো সেখানে মিল বলেছিলেন যে মানে প্রথমে যে সোশ্যালিজমকে ক্রিটিসাইজ করেছিলেন, না সোশ্যালিজম করা যাবে না, মানে বললাম যে নেগেটিভ লিবার্টিকে সাপোর্ট করতো। পরে তিনি তার মনোভাব চেঞ্জ করলেন এবং লিমিটস অফ প্রপার্টি রাইটস, তিনি প্রপার্টি রাইটসকে সীমিত করেছিলেন। প্রপার্টি রাইট ইজ নট অ্যাবসলিউট, তিনি প্রপার্টি রাইটকে অ্যাবসলিউট বা সর্বেসর্বা মনে করেননি বা মানতেন না। মাস্ট সার্ভ দ্য ইন্টারেস্ট অফ সোসাইটি, মানে সমাজের ভালোর জন্য যেন প্রপার্টি রাইটস হয়, কারো একার ভালোর জন্য যেন না হয়। তো ক্রিটিসাইজ ল্যান্ড রেন্টস অ্যান্ড আনআর্নড ইনকাম ডিউ টু ন্যাচারাল মনোপলি, মানে কি আনআর্নড ইনকাম মানে কি, আমি কোনো জমিকে আমি নিজে আর্ন করছি না, আমি কি নিজে তৈরি করছি জমি? না, এটা আনআর্নড ইনকাম। তো এটার উপরে বেশি জোর দিতেন না। আর যদি আর্নড ইনকামের উপরে কেউ বেশি কবজা করে তাহলে কি হবে? ইনইকুয়ালিটি তৈরি হবে। এবং এই জন্য তিনি বলেছিলেন ট্যাক্স নেওয়া উচিত যাদের কাছে অনেক জমি রয়েছে, না, অ্যাডভোকেটেড ট্যাক্সিং আনআর্নড গেইনস অ্যান্ড লিমিটিং ইনহেরিটেন্স রাইটস টু প্রিভেন্ট ওয়েলথ কনসেন্ট্রেশন। আর যখন অনেক বেশি ট্যাক্স নেওয়া হবে তখন কি হবে? বেশি ট্যাক্সের জন্য যে তার যে যার কাছে অনেক কিছু জমি রয়েছে, অনেক জমি রয়েছে, তাহলে তার ওয়েলথ কনসেন্ট্রেশন হবে না, সেই একমাত্র ধনী হবে না, হ্যাঁ, তাই তিনি এটা সাপোর্ট করতেন। বাস এইখানে সোশ্যাল জাস্টিসের কথা তিনি বলতেন আর কি। এক মিনিট।
তাহলে এটাই ছিল মানে জন স্টুয়ার্ট মিলের ধারণা। আর যেটা বললাম তিনি একটা ব্রিজের মতো কাজ করেছিলেন ক্লাসিক্যাল লিবারালিজম অ্যান্ড মডার্ন লিবারালিজমের মধ্যে, ওয়েলফেয়ার লিবারালিজমের মধ্যে, ওটা বলেই দিয়েছি অলরেডি, আর তেমন কিছু এখানে পড়তে হবে না। এবং তারপরে এলটি হবাউস আসেন, হ্যাঁ না, থমাস মানে টিএইচ মানে গ্রিন আসেন, টিএইচ গ্রিন আসেন। এটাই ছিল আজকের ক্লাস, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো যদি সামারি হিসাবে দেখি, জন স্টুয়ার্ট মিল একজন ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি অফ দ্য স্টেটের কথা বলেছিলেন। তিনি ইন্ডিভিজুয়াল লিবার্টির কথা বলেছিলেন, কিন্তু ব্যালেন্স, না, উইথ দ্য নিড ফর স্টেট ইন্টারভেনশন। হারবার্ট স্পেন্সার স্টেট ইন্টারভেনশনকে সাপোর্ট করেননি, ইনি সাপোর্ট করেছিলেন। তো এখানে একটা মানে খুব সুন্দর করে একটা দিয়ে দিয়েছি, বলবো মানে তাদের মধ্যে পার্থক্য আর কি। স্পেন্সার কি মনে করেছিলেন ফিলোসফিক্যাল বেসিস স্পেন্সারের, সোশ্যাল ডারউইনিজম আর সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ইনি ইউটিলিটারিয়ানিজমকে রিফাইন করেছিলেন, মানে অন্য রকমভাবে দেখেছিলেন, কোয়ালিটেটিভভাবে দেখেছিলেন, নট কোয়ান্টিটেটিভ। আর তিনি কোয়ালিটেটিভ ডেভেলপমেন্টের কথা বলেছিলেন, সেটাই। আর স্টেট ফাংশন কেমন হবে? স্টেট ফাংশন শুধুমাত্র প্রোটেকশন অনলি, প্রোটেক্ট করবে, শুধুমাত্র রক্ষক হিসেবে কাজ করবে, হ্যাঁ। এনফোর্সমেন্ট ইকুয়াল ফ্রিডম, সমান স্বাধীনতার কথা বলে। প্রোটেকশন প্লাস প্রমোশন, প্রোটেকশনও করতে হবে আর প্রমোশনও করতে হবে ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল জাস্টিসকে। শুধুমাত্র যে প্রোটেকশন করছি এরকম না, মানে রক্ষা করছি না, মানে কি বলো, জনকল্যাণও করতে হবে, ওয়েলফেয়ার ভালোও করতে হবে, সমাজের সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আর এটা নেগেটিভ লিবার্টিকে সাপোর্ট করতেন ইনি, আর নন ইন্টারফিয়ারেন্স, মানে হস্তক্ষেপ করবে না। আর ইনি পজিটিভ লিবার্টিকে সাপোর্ট করতেন, হার্ম প্রিন্সিপালের কথা মানে বলেছিলেন, আর লিমিটেড লিবার্টির কথা বলেছিলেন, মানে পজিটিভ লিবার্টির কথা বলেছিলেন। তিনি ওয়েলফেয়ার স্টেটকে সাপোর্ট করতেন না, মানে হারবার্ট স্পেন্সার আর কি, এটাকে একটা হার্মফুল বলেছিলেন, যেটা খুব ক্ষতিকর বিষয়, ওয়েলফেয়ার করা যাবে না, হ্যাঁ না, ব্যক্তির ভালো করে কোনো লাভ নেই, প্রাকৃতিক নিয়মে সব কিছু চলছে, প্রকৃতিকে হস্তক্ষেপ করা চলবে না প্রকৃতিতে, রাষ্ট্রের। আর এটি লিমিটেড ওয়েলফেয়ার রোলস এর কথা বলেছিলেন, বাস এগুলাই। ইকোনমিক রেগুলেশন, এটা লেজে ফেয়ারিকে অনেক বেশি সাপোর্ট করতেন, লিমিটেড একটু সাপোর্ট করতেন লেজে ফেয়ারিকে। আর অ্যাবসোলিউট, তিনি বলেছিলেন প্রপার্টি রাইট হচ্ছে অ্যাবসোলিউট ন্যাচারাল রাইটস, কিন্তু প্রপার্টি রাইটসকে অ্যাবসোলিউট মানেননি। জন লক যেটা মেনেছিলেন ন্যাচারাল রাইটস বলেছিলেন প্রপার্টি, হ্যাঁ, যে জন লক যে মানে প্রাকৃতিক অধিকারের কথা বলেছিলেন, জীবন, সম্পত্তি, স্বাধীনতা, লাইফ, লিবার্টি অ্যান্ড প্রপার্টি, ন্যাচারাল রাইটস। কিন্তু মানে জন স্টুয়ার্ট মিল কিন্তু সেরকম মানে নেই যে ক্রিটিসাইজড অ্যাবসোলিউট প্রপার্টিকে ক্রিটিসাইজ করেছিলেন, তিনি সাপোর্ট করতেন যে রিডিস্ট্রিবিউশন, মানে ডিস্ট্রিবিউট করা হোক, রিডিস্ট্রিবিউশন করা হোক। আর সমাজকে কিভাবে দেখেছেন? কম্পিটিশন, সমাজ কেমন? কম্পিটিশন, হারবার্ট স্পেন্সার মনে করেন। কিন্তু জন স্টুয়ার্ট মিল বলে করছেন না, সোসাইটি মাস্ট সাপোর্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস। তো এটাই ছিল আজকের ক্লাস, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের সমস্যা হয়, আচ্ছা এখানে বাংলায় লেখা রয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে সেগুলো কভার করে দেব। আর নোটস রিলেটেড সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন। আর ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন।